আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, সম্মানিত অভিভাবক মণ্ডলী, সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং আপনারা যারা দেখছেন আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমি এআর মোহাম্মদ মেহেদি মাসুম চৌধুরী, সহকারী শিক্ষক, দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দিনাজপুর। বরাবরের মতোই আমি নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞানের বিষয় নিয়ে আলোচনায় এসেছি। আজকের আলোচনার বিষয় আমাদের তৃতীয় অধ্যায়ের চতুর্থ ক্লাস এবং তৃতীয় অধ্যায় আজকে শেষ ক্লাস। তো প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসটি ভালোভাবে দেখার জন্য যারা মোবাইলে দেখছো তারা মোবাইলটাকে ল্যান্ডস্কেপ করে নেবে, একটু আলো বাড়িয়ে দিবে, প্রয়োজন বোধে ইয়ারফোন ব্যবহার করবে। তো আমরা আজকের ক্লাসে চলে যাই। প্রথমে আমরা কয়েকটি ছোট্ট ভিডিও দিয়ে শুরু করি। এখানে একটা ভিডিও দেখতে পাচ্ছ যে মাসরুর আহ্বাদ চৌধুরী একটি বল নিয়ে মেঝেতে বসে আছে, তাই না? সে কি করছে? বলটিকে একটু আস্তে করে গড়িয়ে দিল। লক্ষ্য করেছ? ওকে, আমরা আরেকটা দেখি। এখানে কি করলো? ওই সেম বলটি সোফার উপর দিয়ে গড়িয়ে দিল। আরেকটা ভিডিও দেখি ছোট্ট। এবার সে কি করেছে? সোফার উপরে একটি তোয়ালে দিয়ে দিয়েছে। তোয়ালে দিয়ে সেখানেও বলটি একইভাবে গড়িয়ে দিয়েছে। লক্ষ্য করে দেখো, এইখানে বলটি অতিক্রান্ত দূরত্ব বেশি ছিল, এখানে একটু কমে গেছে, এখানে আরও কমে গেছে। তাহলে একই রকম বল প্রয়োগ করার ফলে টেনিস বলটি বিভিন্ন দূরত্ব অতিক্রম করেছে কেন? তাহলে বলো তো, আজকে আমরা কে নিয়ে আলোচনা করব? থ্যাংক ইউ, বুঝতে পেরেছো তোমরা। আজকে আমরা ঘর্ষণ বল নিয়ে কথা বলবো। আজকের আমাদের আলোচনার বিষয় হলো ঘর্ষণ বল। ঠিক আছে? ওকে, ঠিক আছে। আমরা পূর্বের ভিডিওগুলো আরেকটু বিশ্লেষণ করি। একটু লক্ষ্য করে দেখো, প্রথম ভিডিওটায়, দ্বিতীয় ভিডিওটা এবং তৃতীয় ভিডিওটায়। প্রথমটার খেয়াল করে দেখো যে মেঝেটি ছিল টাইলসের, তাই না? টাইলসের মেঝে থাকার কারণে এইটা অনেক মসৃণ ছিল। দ্বিতীয়টার পৃষ্ঠটা ছিল, তলটা ছিল সোফার একটা কাপড়। এটির মসৃণতা এই টাইলসের চেয়ে কম। এখানে আবার আরেকটি তোয়ালে দেওয়ার ফলে এটির মসৃণতা কিন্তু আরও কমে গেছে। তার মানে যদি আমরা তিনটার মধ্যে তুলনা করি, এইটার মধ্যে মসৃণ, তলটা মসৃণ সবচেয়ে বেশি, এইখানে মসৃণতা একটু কমে গেছে, এখানে আরও বেড়ে গেছে। যদি অন্যভাবে আমরা বলি, ঘর্ষণ বলের দিক থেকে চিন্তা করি, তাহলে এখানে ঘর্ষণ বল খুবই কম, এখানে ঘর্ষণ বল একটু বেড়েছে, এখানে ঘর্ষণ বল আরও বেশি ছিল। তাহলে আমরা এই প্রশ্নের উত্তর পেয়ে গেছি। একই বল প্রয়োগ করা হলেও টেনিস বলটি বিভিন্ন দূরত্ব অতিক্রম করে কেন? কারণ এইখানে কি হয়েছিল? ঘর্ষণ বলটা কম ছিল, এখানে ঘর্ষণ বলটা একটু বেশি ছিল তো এটার তুলনায়। আর তৃতীয় ক্ষেত্রে ঘর্ষণ বলটা অনেক বেশি ছিল, যার কারণে একই বল প্রয়োগ করার ফলেও এই বলটি যতদূর গেছে এইটা কিন্তু তার চেয়ে একটু কম গেছে, এইটা কিন্তু আরও কম গেছে। ঠিক আছে, আমরা ঘর্ষণ বল নিয়ে আরও একটু দেখি। লক্ষ্য করে দেখো, এখানে একজন ব্যক্তি একটা বড় বস্তুকে বল প্রয়োগ করছে, তাই না? বলটা কোন দিকে প্রয়োগ করছে? এদিকে বল প্রয়োগ করছে। ঘর্ষণ বল সবসময় কাজ করে যেদিকে বল প্রয়োগ করা হয় তার বিপরীত দিকে, তাহলে বস্তুর যদি উপর প্রয়োগকৃত বল যদি এই দিকে হয়, তাহলে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? ঘর্ষণ বল তার বিপরীত দিকে কাজ করবে। মেঝের ঘর্ষণ বলটা তাহলে তার বিপরীত দিকে কাজ করবে।
এবং এই ঘর্ষণ বল কিন্তু বস্তুর ভর যত বেড়ে যাবে ঘর্ষণ বলও কিন্তু বেড়ে যাবে। ছোট বস্তুকে ঠেললে যত সরাতে যত বল প্রয়োগ করতে হবে, বড় বস্তুকে সরালে তো আরো বেশি বল প্রয়োগ করতে হবে, তাই না? ওকে, তাহলে আমাদের মনে হতে পারে ঘর্ষণ বল, আমি যখন আলমারিটা এদিকে ঠেলছিলাম তখন বিপরীত দিকে বল প্রয়োগ করছে, তাহলে আমরা যদি ওই দিক দিয়ে বল প্রয়োগ করি তাহলে একটু মনে হয় সুবিধা পাওয়া যাবে, তাহলে আরেকটু তাড়াতাড়ি হবে। তাহলে করলো কি, এই ব্যক্তি করলো কি, এই পাশে যখন ঠেলছিল তখন প্রয়োগকৃত বলটা মেঝের ঘর্ষণ বলটা এদিক প্রয়োগ করছিল, এই জন্য এই ব্যক্তি একটু বেশি চালাক। হ্যাঁ, ইনি করতে যাচ্ছে কি, যে ঘর্ষণ বলটা যেহেতু এদিকেই আছে তাহলে আমি এদিক থেকে বল প্রয়োগ করি, তাহলে একটু সহজ হবে। ইনি এই দিকে যে বল প্রয়োগ করলো, কিন্তু দেখা গেল যে এবার ঘর্ষণ বল এই দিকে। কারণ কি? কারণ তুমি যে দিক থেকেই বল প্রয়োগ করো না কেন, তুমি যে দিকে বল প্রয়োগ করবে ঘর্ষণ বল ঠিক তার বিপরীত দিকে হবে, ঘর্ষণ বল তার ঠিক বিপরীত দিকে হবে। ওকে, তাহলে আমরা ঘর্ষণ বল সম্পর্কে মোটামুটি জেনেছি। দেখো, এই টেবিলটার উপর একটা বই দেওয়া আছে। আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এই টেবিলটার তলটা অনেক মসৃণ, ফলে বইটিকে একটু বল প্রয়োগ করলেই মনে হয় বইটা চলে যাবে। প্রকৃতপক্ষে আমরা যদি মাইক্রোস্কোপ দিয়ে এই দুইটা তলের জায়গাটা দেখি তাহলে কিন্তু এটি অত মসৃণ নয়। এখানে কিন্তু এরকম অনেক খাদ আছে। যদি আমরা যে কোনো দুই তলের মাঝখানটা এরকম মাইক্রোস্কোপ দিয়ে দেখি তাহলে আমরা দেখতে পারবো যে অনেক খাদ আছে, অর্থাৎ অমসৃণ আছে। এই অমসৃণ থাকার কারণে কিন্তু ঘর্ষণ বল কাজ করবে। যত অমসৃণ থাকবে ঘর্ষণ বল তত বেশি কাজ করবে। তাহলে আমরা একটু, ঘর্ষণ বল অনেক প্রকার আছে, আমরা একটু ঘর্ষণ বলগুলোর নামগুলো দেখে নিই। এক প্রকার ঘর্ষণ বল হচ্ছে স্থিতি ঘর্ষণ, দ্বিতীয় হলো গতি ঘর্ষণ, তৃতীয় হলো আবর্ত ঘর্ষণ, চতুর্থ হলো প্রবাহী ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ এবং প্রবাহী ঘর্ষণ। আমরা একটু এই চার প্রকার যে ঘর্ষণ বল আছে এই ঘর্ষণ বল একটু গুলোর এককভাবে একটু এদের ব্যাখ্যাগুলো একটু দেখে নিই। প্রথমে আসি স্থিতি ঘর্ষণ। খেয়াল করে দেখো, আমরা যখন হাঁটি তখন আমরা বল প্রয়োগ করি, তাই না? ওকে, এখানে স্থির বস্তুর উপর বল প্রয়োগ করা হচ্ছে, এটা হলো স্থিতি ঘর্ষণ। বস্তু উপর যেদিকে বল প্রয়োগ করা হচ্ছে আর মেঝের ঘর্ষণ বল কি হবে, তার বিপরীত দিকে কাজ করছে। আমি একটি গ্রাফের সাহায্যে তোমাদের দেখাতে চাই। এদিকে যদি বস্তুর প্রয়োগ বল ধরি আর এদিকে যদি মেঝের ঘর্ষণ বল ধরি তাহলে গ্রাফটা আসবে এরকম। দেখো, খেয়াল করে দেখো, স্ট্রেট লাইন গেছে, তার মানে বস্তুর উপর প্রযুক্ত বল যত বাড়ছে মেঝের ঘর্ষণ বল তত বাড়ছে, প্রযুক্ত বল যত বাড়ছে ঘর্ষণ বল তত বাড়ছে, প্রযুক্ত বল যত বাড়ছে ঘর্ষণ বল তত বাড়ছে। অর্থাৎ বস্তুর উপর যত বেশি আমরা বল প্রয়োগ করব ঘর্ষণ বলটা তত বেশি কাজ করবে। কোন দিকে কাজ করবে? যেদিকে আমি বল প্রয়োগ করব ঘর্ষণ বলটা ঠিক তার বিপরীত দিকে কাজ করবে। এখানে দেখো, হাঁটার সময় আমরা বল প্রয়োগ করছি নিচের দিকে, ঘর্ষণ বল কাজ করছে কিন্তু উপরের দিকে, যার কারণে কিন্তু আমরা হাঁটতে পারি। যদি ঘর্ষণ বল এখানে কাজ না করতো তাহলে কিন্তু আমরা হাঁটতে পারতাম না। তোমাদের বর্ষাকালের কথা মনে আছে? আমি এর আগে একটা ক্লাসে বলেছিলাম বর্ষাকালে আমাদের পা পিছলে যায়। পা পিছলে যায় কারণ যখন মাটিটা পিচ্ছিল হয়ে যায় তখন কিন্তু এই ঘর্ষণ বলটা কমে যায়, ঘর্ষণ বলটা কমে যাওয়ার কারণে কিন্তু পা পিছলে যায়। অথবা লক্ষ্য করে দেখো যে যখন বৃষ্টির দিনে রাস্তা ভিজে যায় তখন ড্রাইভাররা কিন্তু গাড়ি আস্তে চালায়, কারণ হলো যে হঠাৎ ব্রেক যদি কষে তাহলে কিন্তু ঘর্ষণ বলটা কাজ করবে না, ফলে দুর্ঘটনা ঘটতে পারে। তাহলে ঘর্ষণ বল আমাদের প্রয়োজন রয়েছে। যাই হোক, এটা নিয়ে আরও পরে আলোচনা করব। তাহলে আমরা যত বেশি বল প্রয়োগ করব মেঝের ঘর্ষণ বলও তত বাড়তে থাকবে। তাহলে স্থিতি ঘর্ষণ কি? দুইটি বস্তু একে অন্যের সাপেক্ষে স্থির থাকা অবস্থায় যে ঘর্ষণ বল থাকে সেটা হচ্ছে স্থির ঘর্ষণ। অর্থাৎ স্থির বস্তুর উপর যে বলটা কাজ করে, স্থির বস্তুর উপর যে ঘর্ষণ বলটা কাজ করে সেটাই হলো স্থিতি ঘর্ষণ।
এবার গতি ঘর্ষণ। দেখো আমরা তো বল প্রয়োগ করছি এইদিকে, আর মেঝে বল প্রয়োগ করছে তার বিপরীত দিকে। এখন যদি আমি বল প্রয়োগ করে সাকসেস হই এটাকে সরাতে, চলে গেল, তাই না? অর্থাৎ গতিশীল অবস্থায়ও কিন্তু এর ভিতরে একটা ঘর্ষণ বল কাজ করছে। আমরা যে প্রথমে যে উদাহরণগুলো দেখেছি, টেনিস বল গড়িয়ে দিয়েছে, ওখানেও কিন্তু কোন বল কাজ করেছে? ওখানেও কিন্তু গতি ঘর্ষণ কাজ করেছে, কারণ ওটা গতিশীল অবস্থায় ছিল, তখনও কিন্তু একটা ঘর্ষণ বল কাজ করেছিল। দেখো, লক্ষ্য করে দেখো, মেঝের সময়, তারপরে সোফার উপরে যখন একটা তোয়ালে দেওয়া হয়েছে, তখন প্রত্যেক ক্ষেত্রে কিন্তু বলটা গতিশীল ছিল। অতএব আমরা প্রথমে যে উদাহরণটা দেখেছি সেটা কিন্তু একটা গতি ঘর্ষণ। তাহলে একটি বস্তুর সাপেক্ষে অন্য বস্তু যখন চলমান হয় তখন যে ঘর্ষণ বল থাকে সেটা হলো গতি ঘর্ষণ। বলটা যখন সোফার সারফেসে হোক আর মেঝের সারফেসে হোক, যে কোনো সারফেসে যখন গতিশীল থাকে, টেনিস বলটা যখন গতিশীল ছিল, অর্থাৎ মেঝের সাপেক্ষে বলটি গতিশীল, মেঝেটা স্থির, বলটি গতিশীল, সোফাটা স্থির, বলটি গতিশীল। কিছুক্ষণ আগে যে ছবিটি দেখিয়েছি সেইখানে বস্তুর যে তলটা সেটা স্থির, কিন্তু বস্তুটি গতিশীল। একটি বস্তুর সাপেক্ষে অন্য একটি বস্তু যখন চলমান হয় তখন যে ঘর্ষণ বল থাকে সেটা হলো গতি ঘর্ষণ। লক্ষ্য করে দেখো, এই ব্যক্তি বরফ আচ্ছাদিত রাস্তার মধ্যে খেলছেন, তাই না? এটা কিন্তু গতি ঘর্ষণ, অর্থাৎ সে গতিশীল, তার যে সারফেসটা সেটা স্থিতিশীল, এই সারফেসের সাপেক্ষে সে কিন্তু গতিশীল, অর্থাৎ এটা হলো গতি ঘর্ষণ। গতি ঘর্ষণ ওজনের উপর নির্ভর করে, ওজন যত বেশি হবে গতি ঘর্ষণ তত বেশি হবে। আমরা একটা সমীকরণের মাধ্যমে দেখি যে যদি কোনো বস্তুর ভর m কেজি হয়, একটা বস্তুর ভর m কেজি, অর্থাৎ এই ব্যক্তির বস্তুটির ওজন কত হবে? বস্তুটির ওজন হবে W = mg। ওকে, তাহলে গতি ঘর্ষণ কেমন হবে? গতি ঘর্ষণকে F ধরলে মিউ W, এখানে মিউ হলো গতি ঘর্ষণ সহগ। বুঝতে পেরেছ? আমরা আহ্বানের আরেকটি ছবি দেখি, আরেকটি ভিডিও দেখি। লক্ষ্য করে দেখো, খুব চেষ্টা করছে এই সোফাটিকে সরানোর জন্য, খুব চেষ্টা করছে, বল প্রয়োগ করছে। অবশেষে, আচ্ছা তার আগে একটু দেখি, এই যে চেষ্টা করছে, বল প্রয়োগ করছে, এই অবস্থায় এটা কোন ঘর্ষণ? অবশ্যই স্থিতি ঘর্ষণ, বস্তুটি স্থির আছে। ওকে, এইবার সে চেষ্টা করে একটু নড়াতে পেরেছে, তাহলে এটি, ও অবশেষে পেরেছে, তাহলে এটি একটি কোন ঘর্ষণ? গতি ঘর্ষণ। আমরা একটু স্থিতি ঘর্ষণ এবং গতি ঘর্ষণকে একসাথে একটু দেখার চেষ্টা করি। লক্ষ্য করে দেখো, এইখানে বস্তুটির উপর বল প্রয়োগ করা হচ্ছে আর ঘর্ষণ বল বিপরীত দিকে কাজ করছে। বস্তুটি স্থির আছে, তাহলে এই অবস্থায় কোন ঘর্ষণ? এই অবস্থায় কিন্তু স্থিতি ঘর্ষণ। যখনই একটা নির্দিষ্ট বল প্রয়োগ করার পরে বস্তুটি চলতে শুরু করলো, এই মেঝের সাপেক্ষে এটা স্থিতিশীল হয়ে গেল, গতিশীল হয়ে গেল, এটা হলো গতি ঘর্ষণ। ঠিক আছে, আমরা একটা গ্রাফের সাহায্যে একটু গতি ঘর্ষণ এবং স্থিতি ঘর্ষণকে দেখার চেষ্টা করি। বস্তুর উপর প্রযুক্ত বল, মেঝের ঘর্ষণ বল। আমরা এর আগেই জেনেছি স্থিতি ঘর্ষণের সময় যে প্রযুক্ত বল যত বেশি হবে ঘর্ষণ তত বেশি হবে, ঘর্ষণ বল তত বেশি হবে। তাহলে স্থিতি ঘর্ষণের কারণে এতদূর গেল। সব কিছুতে একটা সীমা আছে। আমি একটা জিনিসকে ঠেলতেই থাকবো, বল বাড়াতেই থাকবো, আর এটা কোনোদিনই সরবে না এমনটি কিন্তু নয়। এটা ব্রেকিং পয়েন্ট আছে, ওইটার স্থিতিশীল থাকার সর্বোচ্চ একটা বল আছে, সেই বলের পরে কিন্তু এটা গতিশীল হওয়া শুরু করে, এটাকে বলা হয় ব্রেকিং পয়েন্ট। তারপরে কিন্তু বস্তুটি গতিশীল হয়েছে। অর্থাৎ আগে যে প্রথম যে আমরা দেখলাম চিত্রটিতে, ভিডিওটিতে, প্রথমে বস্তুটি স্থির ছিল, তারপর একটা নির্দিষ্ট সময় পর গতিশীল হয়েছে। এটা হলো স্থিতি ঘর্ষণ, তারপর এটা হলো ব্রেকিং পয়েন্ট, তারপর এটা হলো গতি ঘর্ষণ। আশা করি আমরা স্থিতি ঘর্ষণ এবং গতি ঘর্ষণ বুঝতে পেরেছি। ঠিক আছে, ওকে।
দেখো তো এই ব্যক্তি অনেকগুলো ব্যাগ কাঁধে নিয়ে হাতে নিয়ে খুব কষ্ট করে যাচ্ছে, হ্যাঁ, কষ্ট করে যাচ্ছে। অপরদিকে এই ইনি কি করছেন, খুব সহজে একটি ব্যাগকে নিয়ে যাচ্ছেন। কেন তার পক্ষে সহজ হয়েছে? দেখো, কারণ ওই ব্যাগটার নিচে একটা চাকা লাগানো আছে। এই চাকা লাগানোর ফলে কিন্তু তার কাজটি অনেক সহজ হয়ে গেছে। এটাকে বলা হয় আবর্ত ঘর্ষণ। এই ধরনের ঘর্ষণকে বলা হয় আবর্ত ঘর্ষণ। তাহলে আবর্ত ঘর্ষণ কি? একটি তলের উপর যখন অন্য একটি বস্তু গড়িয়ে বা ঘুরতে ঘুরতে চলে তখন যে ঘর্ষণ বল থাকে সেটা হলো আবর্ত ঘর্ষণ। এইখানে ট্রলির যে চাকাটা আছে এটা ঘুরতে 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 কিন্তু রাস্তা পেরোচ্ছে, এই কারণে এটি হলো আবর্ত ঘর্ষণ। তাহলে কি, একটা তলের উপর যখন অন্য একটি বস্তু গড়িয়ে বা ঘুরতে ঘুরতে চলে তখন সে যে ঘর্ষণ বল হয় সেটাকে আমরা বলবো আবর্ত ঘর্ষণ। এই যে গাড়ির চাকা চলে, ট্রলির চাকা চলে, এগুলো সবই হলো আবর্ত ঘর্ষণ। কোনো ভারী বস্তুকে যদি আমরা ট্রান্সফার করতে চাই, নিচে অনেক সময় গোল গোল পাইপ দিয়ে দেই, হ্যাঁ, যাতে চালানো সহজ হয়, এই সবই হলো আবর্ত ঘর্ষণ। আবর্ত ঘর্ষণের এগুলো বলেছি। তাহলে আবর্ত ঘর্ষণ ওই একই, যে চাকা ঘুরতে ঘুরতে বা গড়িয়ে গড়িয়ে যাবে তখন সেটাকে আবর্ত ঘর্ষণ বলা হয়। ওকে, এখন তোমাদের কাজ হলো বলো তো স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ এবং আবর্ত ঘর্ষণের মধ্যে কোনটি ছোট কোনটি বড়? তোমরা কি ক্রমানুসারে সাজাতে পারবে? ওকে, সাজিয়ে ফেলো দেখি। ওকে, চিন্তা করেছো কি হবে? দেখো তো আমার সাথে মিলাই নাও দেখি। স্থিতি ঘর্ষণ সবচেয়ে বেশি, গতি ঘর্ষণ একটু কম, আবর্ত ঘর্ষণ আরও কম। স্থিতি ঘর্ষণ কেন বেশি? পুরো বস্তুটাই ওর উপর স্থির হয়ে আছে, এই জন্য স্থিতি ঘর্ষণটা বেশি। গতি ঘর্ষণ একটা বস্তুর সাপেক্ষে আরেকটা বস্তু চলমান, এই জন্য গতি ঘর্ষণটা স্থিতি ঘর্ষণের থেকে কম পাওয়া যায়। আর আবর্ত ঘর্ষণ যেহেতু গড়িয়ে গড়িয়ে যাচ্ছে কোনো চাকা বা ঘুরতে ঘুরতে যাচ্ছে, এইটার ঘর্ষণ আরও কম। তাহলে যদি আমরা কোনো বস্তুর ঘর্ষণ কমাতে চাই তাহলে স্থিতি ঘর্ষণ থেকে গতি ঘর্ষণ হলো বেটার, গতি ঘর্ষণ থেকে আবার আবর্ত ঘর্ষণ বেটার, মানে যদি চালাতে চাই আর কি। বেটার বলতে এখানে ঘর্ষণের পরিমাণ অনেক কম থাকে, এইখানে ঘর্ষণের পরিমাণ আরেকটু বেশি থাকে, এইখানে আরও বেশি। ওকে, দেখো তো মাছগুলো কোথায় যাচ্ছে? পানিতে যাচ্ছে। এটা হলো প্রবাহী ঘর্ষণ। পানির ভিতর দিয়ে যাওয়ার সময়ও কিন্তু এক ধরনের ঘর্ষণ বল কাজ করে, সেটাকে আমরা বলি প্রবাহী ঘর্ষণ। আরও দু একটা উদাহরণ দেখি আমরা। তার আগে সংজ্ঞাটা দেখে নেই। যখন কোনো বস্তু তরল বা বায়ু পদার্থ এর ভিতর দিয়ে যায় তখন সেটি যে ঘর্ষণ বল অনুভব করে সেটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। তরলের মধ্য দিয়ে হতে পারে, আবার বাতাসের মধ্য দিয়ে, বায়বীয় পদার্থের মধ্য দিয়ে হতে পারে। তখন যে ঘর্ষণ বল অনুভব করে সেটাকে বলা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। তাহলে এরকম আর কি উদাহরণ থাকতে পারে? দেখো তো, প্লেন যে আকাশ দিয়ে যায় বাতাসে বাধাকে অতিক্রম করে, তাহলে এখানে কোন ধরনের ঘর্ষণ হয়? এখানে কি প্রবাহী ঘর্ষণ। মাছ পানিতে যাচ্ছে, এটা কোন ধরনের ঘর্ষণ? এটাও প্রবাহী ঘর্ষণ। আমরা যে সাঁতার কাটি, এটা কোন ধরনের ঘর্ষণ? এগুলো সবই হলো প্রবাহী ঘর্ষণের উদাহরণ। আশা করি তোমরা প্রবাহী ঘর্ষণ বুঝতে পেরেছ। ওকে, থ্যাংক ইউ। গতির উপর ঘর্ষণের কি প্রভাব রয়েছে? অবশ্যই রয়েছে। থ্যাংক ইউ। দেখি কি প্রভাব। দেখো, তোমরা লক্ষ্য করে দেখবে যে বিভিন্ন গাড়ির যে টায়ারগুলো আছে সেই টায়ারগুলোতে বিভিন্ন ধরনের খাঁজ থাকে। আবার এই ব্যবহার করার ফলে যখন এই খাঁজগুলো আমরা মানে দেখি যে খাঁজগুলো নষ্ট হয়ে গেছে, ক্ষয়ে গেছে, তখন আমরা কিন্তু চাকা পাল্টিয়ে নিই। তোমরা অনেকে সাইকেল চালাও, সাইকেলের দেখবে যে এরকম বিট আছে, যখন এই বিটটা হালকা হয়ে যায় তখন আমরা সেটা চেঞ্জ করে নিই। কেন চেঞ্জ করে নিই? এই যে খাঁজগুলো থাকে, এটা হলো টায়ারের পৃষ্ঠ। অর্থাৎ যদি এগুলো না থাকে তাহলে ঘর্ষণ বল কাজ করবে না। ঘর্ষণ বল কাজ না করলে তো ভালো,
গাড়ি আরো দ্রুত যাবে। হ্যাঁ ভালো, যাওয়ার ক্ষেত্রে দ্রুত যাবে, ঠিক আছে, কিন্তু যদি তুমি ব্রেক চাপো তাহলে কিন্তু সেই গাড়িটা থামবে না। থামলেও তুমি যেভাবে থামাতে যাচ্ছ সেভাবে থামবে না, ফলে কি হবে, দুর্ঘটনা ঘটে যেতে পারে, তাই না? তাহলে আমাদের ঘর্ষণের প্রয়োজন রয়েছে এবং গতিকে থামানোর জন্যই কিন্তু এই যে বিটগুলো, এই বিটগুলো ব্যবহার করা হয়। তাহলে গতির উপর ঘর্ষণের একটা প্রভাব রয়েছে, অর্থাৎ ঘর্ষণ যদি কম হয় গতি বেশি হবে, ঘর্ষণ যদি বেশি হয় গতি কম হবে। আচ্ছা, আরও একটু উদাহরণ দেখি। রাস্তার মসৃণতা, আমরা প্রথমে উদাহরণ দেখেছি, মসৃণতার উপর ঘর্ষণের একটা প্রভাব রয়েছে। এই যে এটা এত মসৃণ, এটা একটু কম মসৃণ, তাই না? তাহলে গতি কোনটাতে বেশি হবে? এইটাতে গতি বেশি হবে, এটাতে গতি একটু কম হবে। আবার এখানে কিন্তু ব্রেক করা সহজ হবে, এখানে তুলনামূলকভাবে ব্রেক করা একটু কঠিন হবে। বৃষ্টি হয়েছে, রাস্তা ভিজে গেছে, তাহলে এখানে ঘর্ষণ কম হবে না বেশি হবে? ঘর্ষণ অনেক কম হবে, গতি বেশি হবে। কিন্তু গতি বেশি হলে আবার সমস্যা, কারণ যখন তুমি ব্রেক করতে চাচ্ছ তখন কিন্তু ব্রেক হবে না। ফলে এই সব রাস্তায় কিন্তু দেখবে যে বৃষ্টির দিনে ড্রাইভাররা অন্যান্য দিনের তুলনায় একটু কম মানে জোরে গাড়ি চালায়। কারণ হলো যদি থামাতে প্রয়োজন হয় তাহলে এই সব রাস্তায় থামানো কঠিন হয়ে যাবে। এই রাস্তাটি বরফে আচ্ছাদিত হয়ে গেছে, এইখানে গাড়ি চালানো আরও কঠিন, কারণ এখানে ঘর্ষণ বল কাজ করবে না, গাড়ির চাকা স্লিপ করবে, শুধু স্লিপ করবে, চালানো কষ্টকর। তাহলে রাস্তার মসৃণতার উপর গতির একটি প্রভাব রয়েছে, তাই না? ঘর্ষণের প্রভাব রয়েছে। গতি যদি ঘর্ষণ কম হয় তাহলে কি হবে? গতি বেশি হবে। আর যদি ঘর্ষণ বেশি হয় গতি কম হবে। কিন্তু নিরাপদের জন্য ঘর্ষণেরও প্রয়োজন রয়েছে। ব্রেক তোমরা জানো যে বিশেষ করে বড় গাড়িগুলোতে, অথবা তোমার সাইকেলের কথা চিন্তা করো, সাইকেলের চাকার সঙ্গে একটা প্যাডেল লাগানো আছে, তোমার হাতের কাছে একটা ব্রেক আছে, ব্রেকটা চাপ দিলে কি হয়, ওই প্যাডেলটা, ওই রাবারটা তোমার চাকাকে চাপ দেয় নাই, চাপ দিয়ে গতিকে থামিয়ে দেয়। তো এরকম বড় বড় গাড়িতে এরকম থাকে, এটা চাকাকে আটকে দেয়। ওকে, আরও দেখি, এই চাকার উদাহরণটা দেখি। এটাকে বলা হয় ব্রেকিং বল, গতি নিয়ন্ত্রক। অর্থাৎ গতির একটি বিষয় আছে, বেশি গতি সম্পন্ন হলে প্রয়োজনে আমরা ব্রেক চেপে গতিকে নিয়ন্ত্রণ করি, সেক্ষেত্রেও কিন্তু ঘর্ষণ বল কাজ করে। আচ্ছা, তাহলে ঘর্ষণ নিয়ে অনেক কথা বললাম, কিভাবে ঘর্ষণ হয়, কোনটা কোন ধরনের ঘর্ষণ। হ্যাঁ, আচ্ছা, ঘর্ষণ কমানোর উপায় আছে কিনা? ঘর্ষণ কমানোর কি কোনো উপায় আছে? দেখি। ঘর্ষণ পৃষ্ঠ মসৃণ করা আমরা অনেকবার দেখেছি, কয়েকটা উদাহরণ দেখেছি। ঘর্ষণ পৃষ্ঠকে মসৃণ করে আমরা ঘর্ষণ কমাতে পারি, মসৃণ করে। আর কিভাবে? দুই তলের মাঝখানে পিচ্ছিলকারী পদার্থ বা লুব্রিকেটিং ব্যবহার করে। যদি রাস্তায় পানি ঢেলে দিই তাহলে পিচ্ছিল হয়ে যাবে। যদি তোমার টাইলসের মেঝে আছে সেখানে যদি পাউডার দিয়ে দাও অথবা তেল দিয়ে দাও, পিচ্ছিল হয়ে যাবে, তাই না? আর আমরা যে যন্ত্রপাতিগুলো চালাই সেখানের মাঝখানে কিন্তু অনেক সময় লুব্রিকেটিং ব্যবহার করা হয়। লুব্রিকেটিং ব্যবহার করে এটাকে পিচ্ছিল করা যেন স্মুথলি যেতে পারে বা যন্ত্রগুলো কাজ করতে পারে, সেজন্য লুব্রিকেটিং ব্যবহার করা হয় গাড়িতে, মোটরসাইকেলে, সাইকেলে, যেখানে সাধারণত যন্ত্রাংশ আছে সেগুলোতে এগুলো লুব্রিকেটিং ব্যবহার করা হয়। দেখো, এই যে এগুলো তো আমরা লুব্রিকেটিং ব্যবহার করি, মোবিল ব্যবহার করি, যাতে করে আমাদের কাজটা সহজ হয়ে যায়, ঘর্ষণ কমে যায়। আচ্ছা, ঘর্ষণ কমানোর আর উপায় কি? ওই যে চাকা ব্যবহার করা, আর কিভাবে ঘর্ষণ কমাতে পারি? দ্রুতগামী যানবাহনের ডিজাইন এমনভাবে তো করতে হবে যেন বাতাস ঘর্ষণ তৈরি না করে স্ট্রিমলাইন করা পৃষ্ঠদেশের উপর দিয়ে যায়। তোমরা মনে হয় বিমানের ক্ষেত্রে, তারপরে যে রকেট ট্রেন, সেগুলো
ক্ষেত্রে দ্রুতগামী যেগুলো বাস আছে এগুলোর ক্ষেত্রে দেখবে যে উপরটা একটু কার্ভ হয়ে থাকে। দেখো তো এরকম দেখেছো কিনা, দেখো প্লেনটার উপরটা সামনটা, দ্রুতগামী কারটা, বুলেট ট্রেন কার্ভ হয়ে থাকে না? এগুলো কিন্তু ঘর্ষণ, বাতাসের যে বাধা আছে সেই ঘর্ষণটা কিন্তু কমানোর জন্যই কিন্তু এইগুলো এইভাবে ডিজাইন করা হয়। দেখি আরো কয়েকটা ঘর্ষণ কমানোর উপায়। লম্বভাবে আরোপিত বল কমানোর ব্যবস্থা। ঘর্ষণ কমানোর আর উপায় কি? ঘুরন্ত চাকাকে বল বেয়ারিং ব্যবহার করা। যেখানে চলবে চাকাটায় যদি বল বেয়ারিং ব্যবহার করি তাহলে কিন্তু ঘর্ষণ কমে যাবে। বল বেয়ারিং যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের ঘর্ষণ কমে যাবে। আর কি? যে জায়গাটা ঘর্ষণ হয় সেখানে অতি অল্প জায়গা যদি স্পর্শ করার ব্যবস্থা করা হয়। দেখো তো অতি অল্প জায়গা, চাকার খুব অল্প জায়গা কিন্তু রাস্তার মধ্যে পায়। হ্যাঁ, এই জন্য এক্ষেত্রেও কিন্তু ঘর্ষণ কমানো যায়। ঘর্ষণ তাহলে কমানোর যদি উপায় আছে, বাড়ানোর কোনো উপায় আছে কিনা? উপায় কি? ওই আগের মতোই, ওখানে মসৃণ করা হয়েছিল, এখানে তাহলে অমসৃণ করা হবে, সে অমসৃণ বা খসখসে করা। আর কি? যে দুই তলের ঘর্ষণ হয় সেগুলো আরো জোরে চেপে ধরা বা বল বৃদ্ধি করা। এই যে এখানে ঘর্ষণ হচ্ছে, এখানে চেপে ধরা, এখানে বল বৃদ্ধি হচ্ছে, এখানে চেপে ধরা। আর অনেকগুলো আছে। ঘর্ষণরত তল দুটির মাঝখানের গতিকে থামিয়ে স্থির করে দেওয়া, ঘর্ষণরত তলের মাঝে খাঁজ বা ঢেউ খেলানো করা। এরকম যদি ঢেউ খেলানো করি তাহলে হবে। বাতাস বা তরলের ঘনত্ব বৃদ্ধি করা, বাতাস বা তরলের ঘর্ষণরত পৃষ্ঠদেশ বাড়িয়ে দেওয়া। ঠিক আছে, এইভাবে আমরা ঘর্ষণ বাড়াতে পারি। আমরা একটা গাণিতিক সমস্যা সমাধান করি। দেখো, 30 কেজি ভরের একটি বাক্স মেঝের উপর দিয়ে টেনে নেওয়ার সময় বাক্স মেঝের মধ্যে 4 নিউটন ঘর্ষণ বল কাজ করে। বাক্সটির ত্বরণ 3 মিটার পার সেকেন্ড স্কয়ার হলে বাক্সটির উপর প্রযুক্ত বলের মান কত? বিষয়টা বুঝতে পেরেছো? মনে করো এরকম একটা বস্তু আছে, মেঝেতে রাখা আছে, এটার ভর 30 কেজি। এটা যখন এদিকে নিয়ে যাওয়া হচ্ছে তখন বস্তুটির ত্বরণ হয়েছে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর এখানে ঘর্ষণ হয়েছে 4 নিউটন। তাহলে এখানে কত বল প্রয়োগ করা হয়েছে? বুঝতে পারছো? তাহলে আমরা মনে করি যে বাক্সটির উপর যে প্রযুক্ত বল, যে বলটা প্রয়োগ করা হয়েছে সেটা হলো F1, এখানে যে ঘর্ষণ বলটা কাজ করেছে সেটা হলো F2, আর যে বলটি কার্যকর করা হলো সেটি হলো F। তাহলে কি কি দেওয়া আছে আমরা একটু দেখি। কি দেওয়া আছে? বস্তুর ভর 30 কেজি, আর কি দেওয়া আছে? ঘর্ষণ বল 4 নিউটন, ত্বরণ 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে কি বের করব? কার্যকর বল F কত? তাহলে আমরা কি জানি? আমরা জানি যে F ইজুকাল টু F1 মাইনাস F2, অর্থাৎ এটা কি কার্যকর বল প্রযুক্ত বল বিয়োগ ঘর্ষণ বল। যতটুকু বল কার্যকর হয়েছে সেটা ইজুকাল টু প্রযুক্ত বল থেকে ঘর্ষণ বলটা বাদ যাবে। তাহলে কি কি দেওয়া আছে আমরা বসিয়ে ফেলি। F ইজুকাল টু M আমরা জানি, M হলো 30 কেজি, A হলো 3 মিটার পার সেকেন্ড স্কয়ার, F1 এর মান আমরা বের করব, আর F2 হলো 4 নিউটন। ঠিক আছে, তাহলে F1 এদিকে রাখলাম 90, আর এটা মাইনাস এদিকে আসলে 4 হয়। তাহলে আমাদের মোট কার্যকর বল হলো 94 নিউটন। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখন প্রশ্ন হলো যে আমরা ঘর্ষণ কমাবো না বাড়াবো, তাই না? ঘর্ষণ আমাদের প্রয়োজন আছে নাকি নেই? তোমাদের এই কথাটি থাকবে, এটি থাকবে বাড়ির কাজ। ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব, বিশ্লেষণ করো। আমাদের ঘর্ষণ প্রয়োজন আছে কিনা সেটা তোমরা দেখবে।
তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ঘর্ষণ সম্পর্কে আজকে অনেক কিছু জানলাম। তোমাদের আরও কিছু যদি জানার থাকে তাহলে যোগাযোগ করবে। আর আমাদের ক্লাসগুলো দেখার জন্য আমাদের রুটিনটা অনুসরণ করবে, আমাদের পেজের সঙ্গে সংযুক্ত থাকবে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।